বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কখনোই শুধু দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল ক্ষমতার ভারসাম্য, কৌশলগত হিসাব, অর্থনৈতিক নির্ভরতা এবং রাজনৈতিক প্রভাবের এক জটিল সমীকরণ। বাইরে থেকে বন্ধুত্বের ভাষা যতই উচ্চারিত হোক, বাস্তবে এই সম্পর্ক সবসময়ই অসম শক্তির এক দর কষাকষি। আর আজকে নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্নটা আবার সামনে এসেছে, ঢাকা কি সত্যি সম্মান মর্যাদার সম্পর্ক পাচ্ছে, নাকি দিল্লি এখনো বাংলাদেশকে কেবল নিজের স্বার্থের পরিসরে দেখছে? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার 1 মাস পার হয়েছে। এর আগে 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত কার্যত দূরত্ব বজায় রেখেছিল। শেখ হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে দিল্লি প্রকাশ্যে না হলেও কার্যত অস্থায়ী হিসেবে দেখেছিল। ভারতের বক্তব্য ছিল পরিষ্কার, নির্বাচিত সরকার ছাড়া গভীর সম্পর্ক নয়। ফলে কূটনৈতিক যোগাযোগ কমে যায়, উচ্চ পর্যায়ের সফর বন্ধ হয়, এমনকি বাণিজ্যিক সম্পর্কেও অস্বস্তির ছাপ পড়ে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, ভারত কি সত্যি গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন ছিল, নাকি নিজের পছন্দের রাজনৈতিক বাস্তবতা হারানোর কারণে দূরত্ব তৈরি করেছিল? কারণ একই সময়ে শেখ হাসিনা এবং তার দলের বহু নেতাকর্মী ভারতে আশ্রয় পাওয়ার ঘটনাটি বাংলাদেশের জনমনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। অনেকের চোখে এটি ছিল সরাসরি রাজনৈতিক পক্ষ নেওয়া। প্রতিবেশী দেশে নিরপেক্ষ থাকার বদলে দিল্লি যেন একটি নির্দিষ্ট শক্তিকে রক্ষা করছে, এমন ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর আসে ক্রিকেট কূটনীতির সংকট। মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়, তা কেবল খেলাধুলার ইস্যু ছিল না, এটি প্রতীক হয়ে দাঁড়ায় রাজনৈতিক টানাপোড়েনের। ক্রিকেট, যা দুই দেশের জনগণের আবেগের জায়গা, সেটি যখন রাজনৈতিক সংকেত বহন করতে শুরু করে, তখন বোঝা যায় সম্পর্কের ভেতরে কতটা চাপ জমে আছে। নতুন নির্বাচন, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর পরিস্থিতি বদলানোর ইঙ্গিত আসে। ফল ঘোষণার পরপরই নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তা এবং ফোনালাপ যেন নতুন অধ্যায়ের সূচনা করে। দিল্লি বুঝিয়ে দিতে চাইল তারা যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কিন্তু কূটনীতির ভাষা আর বাস্তব আচরণ এক জিনিস নয়। আজকের বাস্তবতা হলো, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সব সময় একটি কৌশলগত সম্পদ হিসেবে দেখে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রানজিট, রেল সংযোগ, বন্দর ব্যবহার সবকিছুই ভারতের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য বিশাল সুবিধা তৈরি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একই মাত্রায় কি বাংলাদেশ লাভবান হয়েছে? বাংলাদেশের অনেক বিশ্লেষকের মতে সম্পর্কের ভারসাম্য এখানে ভেঙে যায়। ভারত সংযোগ চায়, বাজার চায়, নিরাপত্তা সহযোগিতা চায়, কিন্তু পানি বন্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য বৈষম্য কিংবা ভিসা নীতিতে সমান উদারতা দেখা যায় না। ফলাফল হিসেবে বাংলাদেশের জনগণের মধ্যে একটি ধারণা শক্তিশালী হয়েছে, দিল্লি বন্ধুত্বের ভাষা ব্যবহার করলেও সিদ্ধান্ত নেয় কেবল নিজের স্বার্থ দেখে। এই প্রেক্ষাপটে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বড় সংকেত হবে ভিসা নীতি। এক সময় ভারত ছিল বাংলাদেশিদের প্রধান গন্তব্য, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটন সবকিছুর জন্য। কিন্তু ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া শুধু প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল রাজনৈতিক বার্তা। এখন যদি ধীরে ধীরে ভিসা স্বাভাবিক হয়, তাহলে বোঝা যাবে দিল্লির সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। আর যদি বিলম্ব হয়, তাহলে তা হবে চাপ ধরে রাখার কৌশল। দ্বিতীয় সংকেত আসবে কূটনৈতিক সফর থেকে। নতুন প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে কোথায় যান, সেটি শুধু প্রটোকল নয়, এটি পররাষ্ট্র নীতির ঘোষণা। যদি দিল্লি অগ্রাধিকার পায়, তাহলে বোঝা যাবে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু অন্য শক্তিগুলোর দিকে ঝুঁকলে সেটি হবে বহুমুখী কূটনীতির ইঙ্গিত, যা ভারতের একক প্রভাব কমাতে পারে। তৃতীয় সংকেত লুকিয়ে আছে ক্রিকেটে। ভারতীয় দলের বাংলাদেশ সফর যদি বাস্তবায়িত হয়, তাহলে সেটি রাজনৈতিক বরফ গলার দৃশ্যমান প্রতীক হবে। কারণ দক্ষিণ এশিয়ায় ক্রিকেট কখনোই শুধু খেলা নয়, এটি জনমতের কূটনীতি। চতুর্থ বিষয় হলো কানেক্টিভিটি প্রকল্প।
আগরতলা আখাউড়া রেল সংযোগ ভারতের জন্য গেম চেঞ্জার হিসেবে বিবেচিত। ভারতের উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের ভেতর দিয়ে সহজ যোগাযোগ পাবে। কিন্তু বাংলাদেশের জনগণ এখন প্রশ্ন তুলছে, এই প্রকল্পগুলো কি পারস্পরিক সুবিধা দিচ্ছে, নাকি একতরফাভাবে ভারতের অর্থনৈতিক স্বার্থ পূরণ করছে? নতুন সরকার যদি এসব প্রকল্প পুনর্মূল্যায়ন করে, সেটি হবে সম্পর্কের নতুন বাস্তবতার সূচনা। সবচেয়ে বড় পরীক্ষা হবে গঙ্গা পানি চুক্তি নবায়ন। 1996 সালের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পানি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সংঘাতের অন্যতম ইস্যু। এখানে ভারত যদি ন্যায্য বন্টনের পথে না আসে, তাহলে রাজনৈতিক অবিশ্বাস আরো গভীর হবে। কারণ নদী কেবল কূটনৈতিক বিষয় নয়, এটি বাংলাদেশের কৃষি, অর্থনীতি এবং অস্তিত্বের প্রশ্ন। এই পুরো সম্পর্কের কেন্দ্রে আছে একটি বাস্তবতা: ভারত একটি আঞ্চলিক শক্তি আর বাংলাদেশ একটি দ্রুত উত্থানশীল রাষ্ট্র। কিন্তু শক্তির পার্থক্য মানেই অসম সম্পর্ক হওয়া বাধ্যতামূলক নয়। সমস্যা তৈরি হয় যখন বড় রাষ্ট্র প্রতিবেশীকে অংশীদার নয়, প্রভাব ক্ষেত্র হিসেবে দেখতে শুরু করে। বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়া ফ্যাক্টর সবসময় ছিল, আবার ভারতের রাজনীতিতেও বাংলাদেশ একটি নির্বাচনী ইস্যু, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে। ফলে দুই দেশের সম্পর্ক অনেক সময় জনগণের স্বার্থের চেয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে বন্দী হয়ে পড়ে। আজকের বাস্তবতা হলো, দিল্লি বাংলাদেশের স্থিতিশীলতা চায়, কিন্তু সেই স্থিতিশীলতা যেন তাদের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আর এখানেই সন্দেহ তৈরি হয়, কারণ যখনই বাংলাদেশের নীতি স্বাধীনভাবে ভিন্ন দিকে যেতে চায়, তখন সম্পর্কের উষ্ণতা কমে যায়। নতুন সরকারের সামনে তাই বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। একদিকে প্রতিবেশীর সঙ্গে বাস্তবমুখী সম্পর্ক, অন্যদিকে জাতীয় স্বার্থের দৃঢ় অবস্থান। অন্ধ বিরোধিতা যেমন ক্ষতিকর, তেমনি অন্ধ নির্ভরতাও বিপজ্জনক। বাংলাদেশকে বুঝতে হবে, বন্ধুত্ব তখনই টিকে থাকে যখন উভয় পক্ষ সম্মান পায়। যদি সম্পর্ক একপাক্ষিক সুবিধার উপর দাঁড়ায়, তাহলে তা দীর্ঘস্থায়ী হয় না। ইতিহাস বলছে, ছোট রাষ্ট্রগুলো তখনই শক্তিশালী হয় যখন তারা কৌশলগতভাবে বহুমুখী সম্পর্ক তৈরি করে এবং কোনো এক শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয় না। ঢাকা এবং দিল্লির সম্পর্ক এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে। বাইরে হাসি হাসি মুখ, ভেতরে কঠিন হিসাব। সামনে সহযোগিতার সুযোগ আছে, আবার অবিশ্বাসের ঝুঁকিও আছে। আগামী কয়েক মাসে নেওয়া সিদ্ধান্তগুলোই বলে দেবে এই সম্পর্ক নতুন ভারসাম্যের দিকে যাচ্ছে নাকি পুরনো অভ্যাসেই ফিরে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে তথা কূটনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, থাকে শুধু স্থায়ী স্বার্থ। আর প্রশ্নটা এখন একটাই, বাংলাদেশ কি নিজের স্বার্থকে সামনে রেখে সম্পর্ক গড়বে, নাকি আবারও অন্যের কৌশলগত খেলায় একটি গুরুত্বপূর্ণ কিন্তু নীরব ভূমিকায় সীমাবদ্ধ থাকবে? ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ লুকিয়ে আছে কিছু নীরব সংকেতে, আর সেই সংকেতগুলোই বলে দেবে দক্ষিণ এশিয়ার রাজনীতির পরবর্তী গন্তব্য কোন দিকে।